আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় সায়েন্স থেকে কিন্তু 25টা নাম্বার আসছে। এই 25টা নাম্বার কিন্তু তোমাকে সিলেকশন পাওয়াতে সাহায্য করবে। তো তোমরা যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ বা সামনে কোনো রেলওয়ের পরীক্ষা দেবে, তাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো জেনে যাওয়া অত্যন্ত জরুরি। কারণ রিসেন্ট যে প্রশ্নগুলো দিচ্ছে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। অনেক প্রশ্ন কিন্তু ডাইরেক্ট রিপিট হচ্ছে এবং অনেক ম্যাথ, যে ফিজিক্সের ম্যাথগুলো রয়েছে, শুধু সংখ্যা চেঞ্জ করে কিন্তু পরীক্ষায় দিয়ে দিচ্ছে। তো আজকের ক্লাস তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমরা 50খানা রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন নিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন যেটা 2025-এর আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় দিয়েছে, মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখেছিলেন? মেন্ডেল মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন, তিনি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন। যদি পরীক্ষায় দেয় 7 জোড়ার নাম কি কি হয়, বা বীজপত্রের আকার এর মধ্যে কি কি রয়েছে, বা পাতার রং কি কি রয়েছে, কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তার জন্য একটা চার্ট তোমাকে দিয়ে দিয়েছি। দেখো এখানে লেখা আছে বীজের আকার, এই দুটো বৈশিষ্ট্য রয়েছে, গোলাকার এবং কুঞ্চিত। এর মধ্যে তুমি মনে রাখবে এই গোলাকার বীজটাকে প্রকট বৈশিষ্ট্য বলে এবং কুঞ্চিত বীজটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। ক্লিয়ার? এরকমভাবে বীজের রঙের ক্ষেত্রে হলুদ বীজটা প্রকট বীজ এবং সবুজটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরকমভাবে বেগুনি ফুল, সাদা ফুল, এরকমভাবে ফল দেখতে পাচ্ছ। এরকম 7টা বৈশিষ্ট্যের নাম পুরো চার্টের মধ্যে দিয়েছি। একবার তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো, পরীক্ষায় কিন্তু আরও ডেপথে কোশ্চেন দিতে পারে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে? এই প্রশ্ন হুবহু পরীক্ষায় দিয়েছে। কি হবে দেখো, গতিশক্তির একটা ফর্মুলা আমরা জানি, 12 mv²। এখানে এম মানে বস্তুর ভর আর ভি মানে বস্তুর বেগ। এই বেগটাকে বলেছে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে কি হবে? তাহলে 12 m, ভি এর জায়গায় 2v করে দাও, দ্বিগুণ করে দাও, তাহলে 2v² করলে পারে এখানে 4v² চলে আসবে। তাহলে 12 m 4v², তাহলে 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কি হবে না, 4 গুণ হয়ে যাবে তখন তোমার গতিশক্তি। এরকমভাবে তোমাকে স্থিতিশক্তির ফর্মুলা দিতে পারে। স্থিতিশক্তির ফর্মুলা তুমি মনে রাখবে mgh হয় স্থিতিশক্তির ফর্মুলা। এটাও কিন্তু পরীক্ষায় আসছে। আমরা কোশ্চেন নিয়ে এসেছি, এখান থেকে অঙ্ক দিয়েছে পরীক্ষায়, দেখতে থাকো ক্লাস। এই ফর্মুলা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, অঙ্ক দিয়েছে, আমরা নিয়ে এসেছি অঙ্ক। ক্লাস দেখতে থাকো, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করব। নেক্সট কোশ্চেন, জে টমসন কি আবিষ্কার করেছিলেন? দেখো ঘুরিয়ে কোশ্চেন করেছে। একটা শিফটে পরীক্ষায় দিয়েছে যে ইলেকট্রনের আবিষ্কারকের নাম কি, একটা শিফটে কোশ্চেন দিয়েছে জে টমসন কি আবিষ্কার করেছেন। দেখবে আগের ভিডিওতে আমি করিয়েছি যে ইলেকট্রনের আবিষ্কারকের নাম কি, এটা কোনো শিফটে পরীক্ষায় দিয়েছে, সেটাই ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন যে জে টমসন কি আবিষ্কার করেছেন। তাহলে এই টাইপের প্রশ্ন যে পড়ে গেছে সে কিন্তু উত্তর করতে পারবে, ইলেকট্রনের আবিষ্কারক জে থমসন। এরকমভাবেই নিউট্রন এর আবিষ্কারকের নাম মনে রাখবে, পরীক্ষায় তোমাকে আগামী দিনে দিতে পারে, স্যাডউইক। স্যাডউইক তোমার মনে রাখবে নিউটনের আবিষ্কারক। প্রোটনের আবিষ্কারকের নাম কমেন্ট বক্সে তুমি আমাকে বলবে প্রোটন কে আবিষ্কার করেছেন। আমি ক্লাসের মধ্যে অলরেডি বলেছি, কমেন্ট বক্সে আমাকে বলবে। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন বিকল্পগুলো এমন ধাতুগুলোকে নির্দেশ করে যা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করতে পারে? রিঅ্যাক্টিভ মৌল ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে নিচ্ছে, সাধারণ অবস্থাতে বিক্রিয়া করে নিচ্ছে। এই রিঅ্যাক্টিভ সিরিজ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে। তোমাকে আমি রিঅ্যাক্টিভ সিরিজ দেখাবো, দেখে নাও রিঅ্যাক্টিভ সিরিজ। এই আমাদের রিঅ্যাক্টিভ সিরিজ, যেখানে সবচেয়ে রিঅ্যাক্টিভিটি বেশি কার? কে মানে পটাশিয়াম। পটাশিয়ামের রিঅ্যাক্টিভিটি খুব বেশি। তারপরে কে আছে? ক্যালসিয়াম। তারপরে কে আছে? সোডিয়াম। তারপরে রয়েছে লিথিয়াম। এরা ঠান্ডা জলের সঙ্গেই তীব্রভাবে বিক্রিয়া করে নেয়। এরা ঠান্ডা জলের সঙ্গেই, সাধারণ উষ্ণতাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে নেয়। তারপরে দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। এরা ফুটন্ত জলের সঙ্গে রিয়াকশন করতে পারে, এর রিঅ্যাক্টিভিটি একটু কম। তারপরে রয়েছে জিঙ্ক, আয়রন, এরা স্টিমের সঙ্গে বিক্রিয়া করতে পারে, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাহলে এটা রিঅ্যাক্টিভ সিরিজ। এবং নিচের দিকে যে মৌল রয়েছে পিবি মানে লেড, কপার, এখানে মার্কারি, এখানে সিলভার, গোল্ড এবং তারপরে রয়েছে প্ল্যাটিনাম, এরা জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না। এদের রিঅ্যাক্টিভিটি খুব কম, এদের রিঅ্যাক্টিভিটি মধ্যম মানের, এদের রিঅ্যাক্টিভিটি খুব বেশি। এই রিঅ্যাক্টিভ সিরিজ দিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন দিচ্ছে, ভালো করে এটা স্ক্রিনশট তুলে নাও। এই রিঅ্যাক্টিভ সিরিজ দিয়ে প্রশ্ন দেবে। এবারে কোশ্চেনে কি আছে দেখে নিই। বলেছে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে কে? ঠান্ডা জলের সঙ্গে কারা বিক্রিয়া করছে? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, লিথিয়াম। অপশানে কোথায় আছে দেখে নিই। দেখো এখানে সোডিয়াম দেখো আছে, ক্যালসিয়াম 10টা নেই, বাদ চলে গেল। সোডিয়াম, আয়রন নেই, তাই তো। তারপরে চলে এসো সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। অপশান নাম্বার 3 সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। দেখো এখানে রিঅ্যাক্টিভ সিরিজের মধ্যে রয়েছে সোডিয়াম, রয়েছে
সোডিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে। তাহলে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, পরেরটা অ্যালুমিনিয়াম আছে, 10টা আছে, বাদ চলে গেল। তাহলে অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। এরকমভাবে যদি বলে এদের মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ কে, সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে পটাশিয়াম। এরকমভাবে তোমাকে কি সিরিজে করতে দিতে পারে যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে পটাশিয়াম, তারপরে রিঅ্যাক্টিভ কে, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে কে, তারপরে হচ্ছে সোডিয়াম। এরকমভাবে তোমাকে ক্রমও সাজাতে দিতে পারে। নেক্সট কোশ্চেনে চলে এসো, পরের প্রশ্নে চলে এসো। দেখো পরের একটা সহজ প্রশ্ন দিয়েছে, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম কি? কোষ থেকে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন দিচ্ছে। দেখো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম যেটা প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত, যেটা কি করছে, প্রোটিন ফ্যাক্টরি মানে প্রোটিন সংশ্লেষ করছে। মনে রাখবে পরীক্ষায়, এই কোশ্চেনও পরীক্ষায় দিতে পারে। পর্দাবিহীন আর একটা কোষীয় অঙ্গাণুর নাম মনে রাখবে, পরীক্ষায় দিতে পারে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমও কিন্তু পর্দাবিহীন। রাইবোজোম এবং সেন্ট্রোজোম দুটো হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে স্থির অবস্থা থেকে একটা বস্তু 60 মিটার পার সেকেন্ড বেগ লাভ করেছে 5 মিনিটে, বস্তুর ত্বরণ নির্ণয় করো। সেম টাইপের অঙ্ক দিয়েছে, হয়তো সংখ্যা চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের স্টুডেন্টরা বলেছে স্যার এই টাইপের অঙ্কই দিয়েছে, ত্বরণ বার করতে দিয়েছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা দিয়ে। দেখো এখানে আমরা একটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা আমার কাজে লাগবে। এবং এখানে দেখো স্থির অবস্থা বলেছে, স্থির অবস্থা বললে প্রাথমিক বেগ 0 হয়, ইউ এর মান 0 হয়। এখানে দেখো ভি এর মান অন্তিম বেগ আমাকে বলেছে 60 মিটার পার সেকেন্ড, তাহলে অন্তিম বেগ আমি 60 বসিয়ে দেবো। এবং এর মান জানি না, ত্বরণ আমাকে বার করতে বলেছে, যেটার নাম হচ্ছে এ, অ্যাক্সিলারেশন। আচ্ছা সময় 5 মিনিট বলে দিয়েছে, 5 মিনিটকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, নাহলে তুমি অ্যান্সার পাবে না। তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড, 5 6 30, 5 6 30, তাহলে এখানে হয়ে যাচ্ছে 300 সেকেন্ড। 300 সেকেন্ড আসছে বাবা, 300 সেকেন্ড এখানে বসিয়ে দাও। তাহলে এখানে পেয়ে যাচ্ছ 60 ইকুয়ালস টু এ ইন্টু 300। 300কে তুমি চলে এসো নিচে নিয়ে, তাহলে নিচে চলে এলো 300 ইকুয়ালস টু এ, 0 0 কাটো, এখানে 6 × 6 5 6 30, তাহলে এর মান তুমি পেয়ে যাচ্ছ 1/5। 1/5 মানে কত আসছে এখানে, 1/5 করলে তুমি আসবে 0.2। 0.2, ওপর নিচে 2 দিয়ে গুণ করলে ওপরে 2, নিচে 10 আসবে, এক ঘর আগে দশমিক বসবে। 0.2 একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন নাম্বার 2 আমার সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে, ওজোন স্তর পৃথিবীতে যে রশ্মিকে আসতে দেয় না তার নাম কি? ওজোন স্তর, ওজোন স্তর পৃথিবীতে আমরা জানি অতি বেগুনি রশ্মি, যাকে আমরা বলছি আলট্রা ভায়োলেট ইউভি রশ্মি, পৃথিবীতে আসতে দেয় না। এই ওজোন স্তর কোথায় থাকে? এই ওজোন স্তরকে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। মনে রাখবে ট্রোপোস্ফিয়ার আছে আমাদের বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, তার উপরে রয়েছে বাবা স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে ওজোন গ্যাস, যেটা ওজোন স্তর তৈরি করছে O3, যাকে আমরা বলি। ওজোন গ্যাস নিয়ে আর গ্রিন হাউস এফেক্ট নিয়ে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি, অলরেডি ক্লাস দেওয়া আছে ইউটিউবের মধ্যে, তুমি ক্লাস কিন্তু দেখে নিতে পারো। চলে এসো পরের কোশ্চেন। বলেছে দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হচ্ছে 5 ওহম। একটা রোধ 10 ওহম হলে অপর রোধটা কত হবে? দেখো এই টাইপের কোশ্চেন যারা কোর্সের ভেতরে পড়ে তারা উড়িয়ে দিচ্ছে, ছেলেপেলে ধোঁয়ার মতো উড়িয়ে দিচ্ছে। বলেছে তুল্য রোধ বলে দিয়েছে, আমরা ফর্মুলা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা হয় 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। দেখো এক্ষুনি বুঝে যাবে, এখানে বলেছে 1/r, এই তুল্য রোধের মানটা দেওয়া আছে 5 ওহম, বসিয়ে দিলাম। এখানে দেওয়া আছে R1 এর মান, একটা রোধ তোমাকে দেওয়া আছে 1/10, অপর রোধটা তোমাকে বলেনি, তাহলে এখানে কি হবে 1/r2 বসিয়ে দিলে এই R2 মানটা তোমাকে বার করতে হবে। তুমি এটাকে পাশে নিয়ে চলে এসো, তাহলে 1/5 মাইনাস 1/10 ইকুয়ালস টু 1/r2, মাইনাস হয়ে গেল। এই দুটো তুমি লসাগু করো, 5 আর 10-এর লসাগু স্যার 10ই হবে, 5 আর 10-এর লসাগু 10 হবে, 5 দুগুণে 10 মাইনাস 10 একে 10 1 হলো ইকুয়ালস টু 1/r2। তাহলে এখান থেকে বিয়োগ করলে 1/10 পেয়ে যাচ্ছ ইকুয়ালস টু 1/r2, উল্টে দিলে পেয়ে যাচ্ছ R2 ইকুয়াল টু 10 ওহম। তাহলে অপর রোধটা কত হয়ে যাচ্ছে আমার? 10 ওহমই হয়ে যাচ্ছে, অপশন বি কিন্তু আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো বলেছে চলমান জয়েন্ট দুটো হাড়ের মধ্যে যে লুব্রিকেটিং তরল পাওয়া যায়, মানে দুটো হাড়ের মধ্যে যে তরল পদার্থ থাকে তার নাম জানতে চেয়েছে। দুটো হাড়ের মাঝখানে একটা তরল পদার্থ থাকে, একটা মোবিল থাকে, যার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। বারংবার ক্লাসের মধ্যে বলেছি সাইনোভিয়াল তরল বলা হচ্ছে দুটো হাড়ের মধ্যে। আর যদি বলে মস্তিষ্কের মধ্যে কোন তরল পাওয়া যায়, মস্তিষ্ক সুষমা কাণ্ডের গহ্বরের মধ্যে কোন তরল পাওয়া যায়, এটা পরীক্ষা দিতে পারে। মনে রাখবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা হয়ে যাবে মস্তিষ্ক আর সুষমা কাণ্ড, মস্তিষ্ক আর সুষমা কাণ্ডের গহ্বরে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড CSF। নেক্সট কোশ্চেনে চলে এসো। অ্যালকেনের সাধারণ সংকেত কি হয়?
দেখো তিনটের সাধারণ সংকেত তোমাকে পড়ে যেতেই হবে, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, তিনটের সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত জিজ্ঞেস করলে বলবে CnH2n+2, অপশান সি, CnH2n+2 হচ্ছে অ্যালকেনের সংকেত। যদি বলে CnH2n, এটা মনে রাখবে অ্যালকিনের সংকেত, CnH2n হচ্ছে অ্যালকিনের সংকেত। আর Cn এখানে দেওয়া নেই, CnH2n-2 যদি হয়ে যায়, এটা হয়ে যাবে তোমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। এগুলো হচ্ছে অ্যালকাইনের সংকেত। স্যার অ্যালকেন কোনগুলো? মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো হচ্ছে অ্যালকেন। স্যার অ্যালকিন কোনগুলো? অ্যালকিন হচ্ছে ইথিলিন, প্রোপিলিন, বিউটিলিন, এগুলো হচ্ছে অ্যালকিন। স্যার অ্যালকাইন কোনগুলো? অ্যালকাইন হচ্ছে ইথাইন, প্রোপাইন, ঠিক আছে, ইথাইনকে বলা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে এগুলো হচ্ছে অ্যালকাইন। তাহলে এগুলো পেয়ে গেলে চলে এসো পরের কোশ্চেন। স্যার কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হয়? আমি বলেছি কার্বনের 4টে হাত হয়, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4টে হয়, এবং এর যোজ্যতা যদি জিজ্ঞেস করে পরীক্ষায় কার্বনের যোজ্যতা কত হয়, তাহলে কার্বনের যোজ্যতা 4 হয়। এবং জৈব যৌগের মধ্যে কার্বন থাকেই থাকে, কার্বনের রসায়ন বলা হয়। কার্বনের ধর্ম রয়েছে ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা ধর্ম। এই দুটো ধর্মের জন্য কার্বনের অনেক রূপভেদ পাওয়া যায়। কার্বনকে জৈব যৌগের মধ্যে অনেক বিস্তারিতভাবে পাওয়া যায়, এরা শৃঙ্খল তৈরি করতে পারে, এরা বিভিন্ন রূপভেদ রয়েছে, এই জন্য জৈব যৌগের সংখ্যা লক্ষাধিক হয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। 50 ওহম রোধ বিশিষ্ট একটা পরিবাহীর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 8 মিনিট ধরে যদি পাঠাই, তাহলে উৎপন্ন তাপ কত হবে? এই প্রশ্ন দিয়েছে, অপশান আমাদের স্টুডেন্টরা দেয়নি, তাহলে এই প্রশ্ন দিয়েছে, অপশান তার মনে নেই। ঠিক আছে, দেখো এখানে 50 ওহম রোধ, তাহলে রোধের মান বলে দিয়েছে R = 50 ওহম। বলেছে পরিবাহীর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাচ্ছি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, দেওয়া আছে সময় 8 মিনিট, তাহলে টাইম দেওয়া আছে এখানে 8 মিনিট, মানে হচ্ছে কত সেকেন্ড? 8 ইন্টু স্যার 60 করে দিন, 8 ইন্টু 60 সেকেন্ড। স্যার 6টা 48 করে দিন, 480 সেকেন্ড। উৎপন্ন তাপের একটা ফর্মুলা আছে, জুলের সূত্র অনুযায়ী মনে রাখবে H = I²RT, H = I²RT। এই ফর্মুলা তুমি বসিয়ে দেবে, তাহলে কি চলে আসবে? এখানে I এর মান বসিয়ে দাও, 4 এর স্কোয়ার মানে 4 ইন্টু 4, R এর মান বসিয়ে দেবে 50, এখানে T এর মান বসিয়ে দেবে 480, যে এককটা বেরোবে সেটা হচ্ছে জুলে আসবে। কি হবে? এসআই পদ্ধতিতে জুল একক হয়, তাহলে এত জুল হচ্ছে তোমার হিট উৎপন্ন হবে। অপশানে নিশ্চয়ই এটা ছিল, দেখে নেবে গুণ করে, বা এই টাইপের অঙ্ক পরীক্ষায় এসেছিল, যেখানে সংখ্যা হয়তো চেঞ্জ হতে পারে। তোমাদের শিফটে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় বা আগামী দিনে কোশ্চেন দেয়, হয়তো তোমাকে সংখ্যা চেঞ্জ করে দেবে, হয়তো 50-এর জায়গায় তোমাকে 60 দিল, 20 দিল, কিন্তু কনসেপ্ট একই থাকবে, H = I²RT ফর্মুলা তুমি বসিয়ে দেবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এরূপ একটি তড়িৎযোজী যৌগের নাম কি? তড়িৎযোজী যৌগের নাম এখানে অপশানের মধ্যে জানতে চেয়েছে, দেওয়া আছে খাদ্য লবণ, দেওয়া আছে জল, চিনি, কেরোসিন। উত্তর হয়ে যাবে খাদ্য লবণ। খাদ্য লবণ যার সংকেত হচ্ছে NaCl, তৈরি হচ্ছে Na+ আর Cl- এই দুটো আয়ন নিয়ে, এই জন্য এরা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এই ইলেকট্রন ত্যাগ করছে আর Cl হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, এরকমভাবে তৈরি করে। এগুলো কোর্সের ভেতরে আমি পুরো ডিটেলসে পড়াই, কনসেপ্ট সহকারে পড়াই। যারা এগুলো বুঝতে পারছো না ভাই, ঠিক আছে, তাদেরকে পড়তে হবে বেসিক থেকে। নেক্সট, দুটো পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন থাকতে পারে? দুটো পরমাণুর মধ্যে দুরকম বন্ধন হয়, একটা সমযোজী, একটা হচ্ছে তড়িৎযোজী, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তো তড়িৎযোজীতে ক্যাটায়ন অ্যানায়ন মিলে যৌগ তৈরি করে, আর সমযোজীর ক্ষেত্রে কি হয়? এই ইলেকট্রন দান করে, এই ইলেকট্রন দান করে, এবং সেই ইলেকট্রন দান করে ইলেকট্রন বন্ধন তৈরি করে, বন্ধন জোড় তৈরি করে, সেই বন্ধন জোড়টা ইউজ করে, ইউজ করে, দুটো পরমাণু বা তিনটে পরমাণু ইউজ করে সেখানে তারা নির্দিষ্ট যৌগ তৈরি করে, তাহলে বা মৌল তৈরি করে। তাহলে সমযোজী বন্ধন তৈরি করতে গেলে সর্বাধিক ইলেকট্রন জোড় 3টে হতে পারে, 3টে হতে পারে, সর্বনিম্ন একটা হতে পারে, সর্বাধিক 3টে হতে পারে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন। স্যার বহির্নিষেক কোথায় ঘটে? বহির্নিষেক, নিষেক পদ্ধতি যেখানে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, যেখানে জাইগোট তৈরি হয়, তাকে আমরা বলছি নিষেক পদ্ধতি। বহির্নিষেক মানে বাইরে হচ্ছে, শুক্রাণু ডিম্বাণুর মিলন যখন বাইরে হয় তখন তাকে বলছি আমরা বহির্নিষেক। এটা ঘটে মাছের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে বহির্নিষেক ঘটে। মাছেরা ডিম পাড়ে এবং সেখানে পুরুষ মাছেরা এসে শুক্রাণু তার ভেতরে কি করে না নিঃসরণ করে, বহির্নিষেক, বাইরে নিষেক ঘটে। আমাদের ক্ষেত্রে কি হয়? অন্তর্নিষেক ঘটে। নেক্সট কোশ্চেনে চলে এসো। একটা গতিশীল কণা 7 সেন্টিমিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেল। তাহলে একটা অর্ধবৃত্তাকার পথ আছে, অর্ধবৃত্তাকার পথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, এই পার্টটা হচ্ছে ব্যাসার্ধ, এই পার্টটাও তাহলে 7 সেন্টিমিটার হয়ে যাবে। এবং বলেছে অতিক্রান্ত দূরত্ব কত, সরণের মান কত। তাহলে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্তে যাচ্ছে অর্ধবৃত্তাকার পথ নিয়ে, তখন এই পথ থেকে সোজা এই পথে যাচ্ছে, তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব পুরো বৃত্তের ক্ষেত্রে হয় 2πr,
তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হবে না হাফ হয়ে যাবে, পাই আর হয়ে যাবে, এইটুকুনি পার্ট হচ্ছে পাই আর। তাহলে অতিক্রান্ত দূরত্ব তুমি মনে রাখবে অর্ধবৃত্তার ক্ষেত্রে পাই আর। তাহলে পাই আর মানে পাইয়ের মান 22/7 আর আর এর মান হচ্ছে 7 দেওয়া আছে ব্যাসার্ধ, 7 7 কেটে যাবে, তাহলে 22 এখানে হয়ে যাচ্ছে সেন্টিমিটার, 22 সেন্টিমিটার হয়ে যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যদি তোমাকে সরণ বলে, সরণের ফর্মুলা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, প্রাথমিক পয়েন্ট এটা, অন্তিম পয়েন্ট হচ্ছে এটা, এর মধ্যে দূরত্ব কত 7 + 7, বাড়িয়ে দাও তোমার হাত, এখানে লিখে দাও 7 + 7 হয়ে যাচ্ছে 14 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে, সরণের মান বার করতে দিচ্ছে, অতিক্রান্ত দূরত্ব বার করতে দিচ্ছে, এগুলো একটু করে রাখবে। নেক্সট কোশ্চেন, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 6 ভোল্ট, দু প্রান্তের বিভব পার্থক্য বলে দিয়েছে 6 ভোল্ট এবং ওর ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, রোধ কত? স্যার ওহমের সূত্র। এইসব কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে, ছেলেপিলে উড়িয়ে দিচ্ছে, চাবুকের মতো উড়িয়ে দিচ্ছে, চাবুকের মতো করে ফেলছে। ভি ইকুয়ালস টু স্যার আইআর, ভি ইকুয়ালস টু স্যার আইআর। এখানে ভি এর মান দেওয়া আছে 6 ভোল্ট, আই এর মান দেওয়া আছে স্যার 2 অ্যাম্পিয়ার, আর এর মান কত হবে? 2 কে চলে এসো নিচে নিয়ে, এখানে 6/2 ইকুয়ালস টু আর, কেটে দাও 3, খুব সুন্দর সিন। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা না 3 ওহম। এই সমস্ত অঙ্ক পারবে না, পারবে না। কোনো সময় হয়তো তোমাকে পরীক্ষায় দিতে পারে আর এর মান দিয়ে দিল, ভি এর মান দিয়ে দিল, তোমাকে আই এর মান বার করতে বলবে। কোনো সময় তোমাকে ভি এর মান বার করতে হবে, আই আর এর মান দিয়ে দিচ্ছে, এই টাইপের অঙ্ক দিচ্ছে। নেক্সট কোশ্চেন, জলের সাথে মিশে গেলে ব্লিচিং পাউডার কোন গ্যাস তৈরি করে? ব্লিচিং পাউডার জলের সঙ্গে মিশে কোন গ্যাস তৈরি করছে? এরকম রিয়াকশন দিয়ে কোশ্চেন দিচ্ছে। দেখো ব্লিচিং পাউডার এর সংকেত হচ্ছে CaOCl2 বা CaOCl হয়, তার সঙ্গে জলের বিক্রিয়ায় একটা যৌগ তৈরি করছে, এর নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে হচ্ছে ক্লোরিন গ্যাস তৈরি করছে, ক্লোরিন গ্যাস। তাহলে ক্লোরিন আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, নিউরনের কোন অংশে তথ্য গ্রহণ করা হয়? নিউরনের কোন অংশের মধ্যে তথ্য গ্রহণ করা হচ্ছে? এই কোশ্চেন দিয়েছে পরীক্ষায়। অ্যাক্সন, ডেনড্রাইট, কোষদেহ নাকি স্নায়ু প্রান্ত? মনে রাখবে এটা একটা নিউরনের ছবি, নিউরনকে বলা হয় স্নায়ুতন্ত্রের একক। এর ক্ষেত্রে এ দেখো এটা হচ্ছে তোমার ডেনড্রন, এই শাখাগুলো বেরিয়েছে এগুলো ডেনড্রন, এই শাখা থেকে যে প্রশাখাগুলো বেরিয়েছে এগুলো হচ্ছে ডেনড্রাইট। এই ডেনড্রাইটের মধ্যে প্রথম স্নায়ু উদ্দীপনা আসে, তারপর সেখান থেকে ডেনড্রনে আসে, ডেনড্রন থেকে এই পার্টটা হচ্ছে কোষদেহ, কোষদেহের মধ্যে যায়, কোষদেহ থেকে এই পার্টটা হচ্ছে অ্যাক্সন, এই অ্যাক্সন থেকে পরবর্তী নিউরনের মধ্যে যাচ্ছে। এরকমভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হচ্ছে, এটা একমুখী হয়। তাহলে প্রথমে স্নায়ু উদ্দীপনা আসছে কোথায়? ডেনড্রাইটের মধ্যে। নেক্সট কোশ্চেন, দেখো দিয়েছে পরীক্ষায় সাইন্যাপসের মধ্যে দিয়ে স্নায়ু উদ্দীপনার অভিমুখ কেমন হয়? স্যার সাইন্যাপস কাকে বলে? সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের মাঝের অংশ, দুটো নিউরনের মাঝখানের অংশকে সাইন্যাপস বলা হয়। এখানে স্নায়ু উদ্দীপনা কি হয় বললামই, ডেনড্রাইটের মধ্যে আসে, সেখান থেকে ডেনড্রনে, সেখান থেকে কোষদেহে, কোষদেহ থেকে অ্যাক্সনে, অ্যাক্সন থেকে পরবর্তীকালে ডেনড্রন, পরবর্তীকালে ডেনড্রাইট ডেনড্রনের মধ্যে চলে আসে, এক মুখে ঘটে। তাহলে এটা একমুখী প্রবাহ ঘটে, অপশন এ কিন্তু আমার সঠিক উত্তর। নিউরনের বিভিন্ন পার্ট আগের বারে মানে 2021-22-এর পরীক্ষায় কিন্তু দিয়েছিল। তাহলে নিউরনের একটা ছবি তোমাকে এখানে দেখাচ্ছি, বিভিন্ন অংশের নাম তুমি একটু দেখে যাবে, আগামী শিফটে দিতে পারে যে বিভিন্ন অংশকে কি কি বলা হয়। এগুলো হচ্ছে ডেনড্রন, আর ডেনড্রন থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট, এবং এই পার্টটা হচ্ছে কোষদেহ, কোষদেহের মধ্যে নিউক্লিয়াস আছে, নিজেল দানা আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এটাকে অ্যাক্সন হিলক বলা হয়, এই পার্টটা হচ্ছে অ্যাক্সন বলা হয়, এগুলোকে সোয়ান কোষ বলা হয়, এই যে পর্দা আছে এটাকে নিউরেলেমা বলা হয়, এটাকে হচ্ছে অ্যাক্সোলেমা বলা হচ্ছে, এবং এই পিছন দিকগুলোকে প্রান্তপুরুষ এগুলোকে বলা হচ্ছে। তাহলে এই পার্টগুলো একটু পড়ে রাখবে, এগুলো কোর্সের ভেতরে পড়াই আমি, এখানে ভালো করে স্ক্রিনশট নিয়ে পড়ে রাখো, এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। অ্যাক্রোমেগালি হয়, অ্যাক্রোমেগালি কোন হরমোনের বেশিক্ষরণের জন্য হচ্ছে? দেখো এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়, মনে রাখবে পরীক্ষায় এটা ঘুরিয়েও কোশ্চেন দিতে পারে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এসটিএইচ হরমোন বেশিক্ষরণের জন্য কি হয়। তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এসটিএইচ বা জিএইচ, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, এটা বেশিক্ষরণ হলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাত বড় হয়ে যায়, মুখ বড় হয়ে যায়, হাতের আঙুল বড় হয়ে যায়। তাহলে এই যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এসটিএইচ হরমোন বেশি ক্ষরিত হলে অ্যাক্রোমেগালি রোগ হয়। আর যদি শিশুদের ক্ষেত্রে হয়, শিশুদের ক্ষেত্রে এটা বেশি ক্ষরিত হয়, তাহলে কি হবে? বেশি ক্ষরিত হলে এসটিএইচ হরমোন বেশি ক্ষরণ হলে অতিকায়ত্ত রোগ হচ্ছে বা জাইগান্টিজম হচ্ছে। আর যদি শিশুদের ক্ষেত্রে কম ক্ষরিত হয় তাহলে বামনত্ব রোগ হয় বা ডোয়ারফিজম হয়, এগুলো তোমরা জানো। নেক্সট কোশ্চেন বলেছে একজন ব্যক্তি মাটি থেকে 2.5 মিটার উপরে কি করছে? 1 কেজি মালামাল তুলছে। তাহলে 1 কেজি দেওয়া আছে, এখানে ভর দেওয়া আছে, 2.5 মিটার উপরে তুলে মাথায় রাখলো। তাহলে এইটুকুনি করতে সে কতটা কাজ করলো, তার কতটা শক্তি ব্যয় হলো? দেখো কার্য এবং শক্তি
এই দুটো হচ্ছে তোমার সমান হয়, কার্যের একক মাত্রা, শক্তির একক মাত্রা এগুলো সেম হয়। তাহলে এখানে আমার যে কাজটা হলো সেটা হচ্ছে স্থিতি শক্তি আকারে জমা হবে। এই স্থিতি শক্তির ফর্মুলা এখানে mgh লাগবে, বুঝতে হবে কোথায় কোন ফর্মুলা লাগছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এম মানে বস্তুর ভর, বস্তুর ভর স্যার 1 কেজি বসিয়ে দিলাম। জি মানে স্যার অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্যার এইচ মানে 2.5 মিটার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে তোমার mgh, এটাই স্থিতিশক্তি রূপে মাথার উপরে আমরা জমা করলাম এবং এটাই হচ্ছে তোমার কাজ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2.5 এর পয়েন্ট তুলে দিলে নিচে 10, 10 10 কেটে গেল, তাহলে 25 চলে আসবে আমার জুল। এসআই পদ্ধতিতে জুল করলে হবে না ভুল, এখানে দেওয়া আছে উত্তর ভুল, তাহলে 25 একটা অপশনের মধ্যে থাকতে হবে, তাহলে 25 আমার উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটা তৈরি হয়। দেখো এই কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, বিক্রিয়া তোমাকে পড়তে হবে, যারা ভয় পেয়ে যাচ্ছ কিছু করার নেই, একটা করে নাম্বার ছেড়ে দিয়ে চলে আসবে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড CO2 এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে, ক্যালসিয়াম কার্বনেট আর জল তৈরি করছে। অপশানে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, অপশান এখানে 4 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। বিক্রিয়া তুমি স্ক্রিনশট তুলে নাও। নেক্সট কোশ্চেন দেখো, পরের প্রশ্ন বলেছে আকাশের নীল রঙের কারণ কি। আকাশের নীল রং হচ্ছে তার কারণ হচ্ছে বিক্ষেপণ। আলোর একটা ধর্ম আছে বিক্ষেপণ ধর্ম, বিক্ষেপণ ধর্মের জন্য কি হয় বাবা, আলোর বিক্ষেপণ ধর্মের জন্য আলোক রশ্মি যখন আসে সাদা আলো, তখন বেনিয়া সহকলা বেগুনি নীল আকাশী প্রথম দিকের যে বর্ণ সেগুলো বেশি বিক্ষেপিত হয়ে যায়, এই জন্য আকাশকে আমরা কি দেখতে পাই, নীল আকাশী এরকম রঙের দেখতে পাই। নেক্সট কোশ্চেন, যখন একটা বস্তুকে উত্তল লেন্সের 2f অবস্থানে রাখা হয় তখন তার ছবির আকার কত হয়। লেন্স, দর্পণ এগুলো থেকে পরীক্ষায় ভরে ভরে প্রশ্ন দিচ্ছে। ফর্মুলা 1/v ইকুয়ালস টু 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। এই দর্পণের ফর্মুলা, লেন্সের ফর্মুলা ভালো করে পড়ে যাবে। যদি তোমরা চাও ইউটিউবের মধ্যে, কোর্সের ভেতর তো আমি করাই, এগুলো একটু কঠিন কনসেপ্ট, তো কোর্সের ভেতরে আমি এগুলো করাই। যদি তোমরা চাও স্যার ইউটিউবের ভেতরে আপনি নিয়ে আসুন যে এই সমস্ত ফর্মুলা দিয়ে অঙ্ক, তাহলে আমি করিয়ে দেবো তোমাদেরকে। ধৈর্য ধরে দেখতে হবে, একটু কঠিন অঙ্ক আছে কিন্তু করতে হবে। যারা কোর্সের ভেতর পড়ে তারা জানে, উড়িয়ে দিচ্ছে প্রশ্ন এই সমস্ত আসছে। এখানে দিয়েছে 2f অবস্থানে ছবির আকার কত হবে, 2f অবস্থানে ছবির আকার কি হচ্ছে, বস্তুর আকারের সমান হয়ে যাচ্ছে, কিন্তু ফর্মুলা তোমাকে দিচ্ছে লেন্সের ফর্মুলা দিয়ে অঙ্ক। লেন্সের ফর্মুলা হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। শুধু ফর্মুলা বসালেই হবে না, এই ফর্মুলার সঙ্গে আবার কি আছে, সাইন কনভেনশন আছে, বিভিন্ন টাইপের সাইন তোমাকে দিয়ে দেবে। এখানে দেওয়া আছে দেখো 2f দূরত্ব থাকলে 2f দূরত্বে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে, এবং এই যে ফর্মুলা লেন্সের ফর্মুলা, এখানে সাইনের ব্যাপার আছে, বস্তু কোথায় অবস্থান করবে, ভি এর মান মাইনাস হবে না প্লাস হবে, ইউ এর মান কি হবে, এফ এর মান কি হবে, এগুলো জানতে হবে। যারা জানো তারা এইসব হ্যাঁ যারা জানো হ্যাঁ যারা জানো তারা যারা জানো তারা এই সমস্ত অঙ্ক প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু দিতে পারে এইসব অঙ্ক, ঠিক আছে। আর যারা জানো না কমেন্ট বক্সে লেখো, তাহলে আমি করিয়ে দেবো। নেক্সট কোশ্চেন বলেছে স্টেনলেস স্টিল তৈরি করার জন্য নিচের কোন ধাতুগুলোকে লোহার সাথে মিশিয়ে তৈরি করা হয়। স্টেনলেস স্টিলের মধ্যে কোন কোন ধাতু আছে জানতে চেয়েছে। দেখো স্টেনলেস স্টিল তৈরি করতে গেলে 4 রকম পদার্থ লাগে। কি কি লাগে স্যার, একটা লাগে লোহা, একটা লাগে ক্রোমিয়াম, একটা লাগে নিকেল, তার সঙ্গে লাগে সামান্য পরিমাণে কার্বন। তাহলে লোহা নিকেল ক্রোমিয়াম, লোহা নিকেল ক্রোমিয়াম, তার সঙ্গে লাগে কার্বন। অপশানে কি আছে, অপশানে আছে লোহা নিকেল ক্রোমিয়াম, তাহলে লোহা নিকেল ক্রোমিয়াম, তাহলে নিকেল ক্রোমিয়াম আছে, তার সঙ্গে লোহাও আছে, লোহা না থাকলে স্টেনলেস স্টিল হবে কি করে, তার সঙ্গে আছে কার্বন। তো মনে রাখবে অপশান অনুযায়ী যেরকম দেবে করে রাখবে। এরকমভাবে তোমাকে সংকর ধাতু কি কি নিয়ে তৈরি হচ্ছে, পিতল কি নিয়ে তৈরি হচ্ছে, দস্তাকে ব্রোঞ্জ কি নিয়ে তৈরি হচ্ছে, এগুলো একটু পড়ে রাখবে, তো এগুলো পরীক্ষায় দিতে পারে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অভিস্রবণের উদাহরণ নয়, কোনটা এখানে একটা অভিস্রবণ প্রক্রিয়ার মধ্যে পড়ছে না। উদ্ভিদের শিকড় দ্বারা জল শোষণ, একদম শিকড় দিয়ে যখন জল তুলছে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই তোলা হচ্ছে, ঠিক বলেছে। জীবন্ত কোষের ভেতরে এবং বাইরে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের চলাচল, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড চলাচল করছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, এটা আমার হবে না, এটা অভিস্রবণ প্রক্রিয়া নয়। জলে ভিজিয়ে রাখলে কিসমিস ফুলে যায়, একদম কিসমিস ফুলে উঠছে, অভিস্রবণ প্রক্রিয়া। এককোষী জীব দ্বারা জল গ্রহণ, এককোষী জীবরা যখন জল গ্রহণ করছে বাইরে থেকে জল ঢুকছে ভেতরে, তাহলে এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঢুকছে, কিন্তু অপশান নাম্বার 2 এখানে ঠিক নয়, অপশান 2 আমার এখানে ঠিক উত্তর, এটা ভুল দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে সত্য নয়। ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বক, বারংবার আসছে প্রশ্ন, তড়িৎ চুম্বক দিয়ে চুম্বক বলরেখা দিয়ে প্রশ্ন দিচ্ছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে সত্য নয় কোনটা, এটা একটা অস্থায়ী চুম্বক, একদম সত্য। এর ক্ষমতা মেরুগুলোর মধ্যে পরিবর্তিত হয়, একদম এর ক্ষমতাকে পরিবর্তন করা যায়, এটাও ঠিক বলেছে। মেরুকরণ করা যাবে না, মেরুকরণ করা যাবে না, এটা ভুল বলেছে। মেরুকরণ করা যাবে, নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, এটা ভুল বলেছে। অপশন পরেরটা দেখি, এর ক্ষমতা পরিবর্তন করা যেতে পারে, একদম যেতে পারে, ক্ষমতা পরিবর্তন করে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে কমিয়ে করা যায়, তাহলে অপশন সি আমার ভুল, এটাই আমার ঠিক। নেক্সট কোশ্চেন
দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তু দুটোর ভরের সাথে সরাসরি সমানুপাতিক আর তাদের দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক। এই ফর্মুলাটা দিয়ে কি বোঝানো হচ্ছে, দুটো বস্তুর মধ্যে দুটো বস্তুকে রাখলাম M1 M2 ভরের বস্তু, তাদের মধ্যে দূরত্ব যদি d হয় তাহলে পারে এদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এটাকে আমরা বলি মহাকর্ষ সূত্র। এটাকে কি বলি আমরা? মহাকর্ষ সূত্র। বলটাকে বলি আমরা মহাকর্ষীয় বল, নিউটন দিয়েছিলেন। নেক্সট কোশ্চেনে চলে এসো। কিডনির যে অংশটা পরিশ্রুত করার কাজ করে, কিডনির কোন অংশটা পরিশ্রুত করার কাজ করছে? স্যার কিডনির মধ্যে একটা অংশ আছে যার নাম হচ্ছে নেফ্রন, যাকে আমরা বলি বৃক্কের একক। বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন, আর নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। এটা হচ্ছে নেফ্রন। এই নেফ্রন হচ্ছে তোমার পরিশ্রুত করার কাজ করছে। এই নেফ্রনের বিভিন্ন অংশের গঠনটা উপরে রাখবে। আগের বারে মানে 2021-22 পরীক্ষায় কিন্তু নেফ্রনের বিভিন্ন অংশ দিয়ে তার নাম জানতে চেয়েছিল, এটাও দিতে পারে পরীক্ষায়। মনে রাখবে এই যে পার্টটা রয়েছে এর ভেতরে জালকাকার অংশ আছে, গ্লোমেরুলাস বলে, আর বাইরের অংশটা ক্যাপসুলের মতো দেখতে গোল আকারের, এটাকে বাউম্যান্স ক্যাপসুল বলে। তাহলে ভেতরেরটাকে বলে গ্লোমেরুলাস, বাইরেরটাকে বলে বায়োম্যান্স ক্যাপসুল। এবং এই প্রথমে যে পার্টটা শুরু হচ্ছে এটা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা, এটা হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা, এবং এই পার্টটা হচ্ছে হেনলির লুপ বলে, আর এই পার্টটা হচ্ছে সংগ্রাহক নালিকা বলে। তাহলে এই পার্টগুলো পড়ে রাখবে, পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে অযৌন জনন প্রক্রিয়া সম্পর্কে কোনটা ভুল জোড়া সেটা নির্বাচন করো। দেয়া আছে হাইড্রা মাল্টিপল ফিশন মানে বহু বিভাজন, দেয়া আছে ইস্ট বাডিং পদ্ধতি, প্লাজমোডিয়াম মাল্টিপল ফিশন, ঠিক আছে, মানে হচ্ছে বহু বিভাজন, লেসম্যানিয়া হচ্ছে তোমার বাইনারি ফিশন মানে দ্বিবিভাজন। দেখে নাও কোনটা এখানে ভুল দেওয়া আছে, তোমাকে দেখাই ছবি। দেখো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন হয়, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন হচ্ছে, তার মানে ঠিক বলা আছে। চলে এসো পরেরটা। দেখো লেখা আছে ইস্টের ক্ষেত্রে কোরকোদ্গম হচ্ছে, কোরকোদ্গম মানেই হচ্ছে বাডিং পদ্ধতি, ঠিক আছে, তাহলে কোরকোদ্গম মানেই হচ্ছে বাডিং পদ্ধতি, এটা আমার ঠিক বলেছে। দেওয়া আছে দেখো এখানে পরেরটা লিসমেনিয়া। লিসমেনিয়ার ক্ষেত্রে কি রয়েছে? লিসমেনিয়ার ক্ষেত্রে এখানে রয়েছে বাইনারি ফিশন, লিসমেনিয়ার ক্ষেত্রে দ্বিবিভাজন ঘটছে, তাহলে এটা আমার ঠিক বলেছে, লিসমেনিয়া বাইনারি হচ্ছে। কিন্তু হাইড্রার ক্ষেত্রে দেওয়া আছে কি? হাইড্রার ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে? কোরকোদ্গম পদ্ধতি দেওয়া আছে, হাইড্রার কোরকোদ্গম হচ্ছে, তাহলে হাইড্রার ক্ষেত্রে মাল্টিপল ফিশন হচ্ছে না, তাহলে এটা আমার ভুল দেওয়া আছে, তাহলে এটাই আমার ঠিক উত্তর। তাহলে এই রকম জনন থেকেও কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে, ভালো করে পড়ে যেতে হবে। তাহলে যে কোশ্চেনগুলো আজকে তোমাদেরকে করালাম সেগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় দিয়েছে। আগামী দিনে এই টাইপের প্রশ্ন দিতে পারে বা এর আশেপাশের টপিক থেকে কোশ্চেন কিন্তু দিতে পারে। ভালো করে এই ক্লাসগুলো করে যাও এবং এই যে গ্রুপ ডি পরীক্ষা আসা, এখান থেকে তুমি কতটা সাহায্য পাচ্ছ, কতটা তোমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লেখো। তাহলে পরবর্তী এরকম ক্লাস আমি আরও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।